আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আজকে আমরা কথা বলবো আইএলস রাইটিং টাস্ক ওয়ানের ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন্স, লাইন গ্রাফ নিয়ে। সো লাইন গ্রাফ আসলে কি? গ্রাফ মানে চিত্র, আর আমাদের চোখের সামনে একটা চিত্র আছে এবং সেই চিত্রটা লাইন দিয়ে করা, এইখানে দিকে সোজা লাইন, এদিকেও লাইন। আর মেইনলি যে লাইন গ্রাফটা বলা হচ্ছে এইটা লাইন, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, এই লাইন দিয়ে ইনফরমেশন দেওয়া আছে। এগুলা আমরা লিখে প্রকাশ করব। এই হলো আমাদের কাজ। আমরা কোয়েশ্চনটা পড়বো এট ফার্স্ট, দেন আমরা ঠিক করব আমরা কিভাবে উত্তর করব। সো আমরা এই জিনিসটা যদি একটু পড়ি সবাই মিলে। দ্য গ্রাফ বিলো, দ্য গ্রাফ বিলো, দরকার নাই, থাক। আমি এটা একটু মার্ক করে দেই যেটা পড়ছি আমরা। The graph below shows average carbon dioxide emissions per person in the United Kingdom, Sweden, Italy, and Portugal between 1967 and 2007. First thing first, এইটা আমরা এখানে এসে দেখবো, কিন্তু কি করতে হবে আমাকে বলা হচ্ছে সামারাইজ দ্য ইনফরমেশন by selecting and reporting the main features. সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং। রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন করা, প্রতিবেদন দেওয়া, মানে যা আমরা দেখলাম সেটা পৌঁছে দেওয়া, জানিয়ে দেওয়া। মেইন ফিচার্স উল্লেখ করব, অর্থাৎ এখানে যদি অনেক বেশি তথ্য থাকে তাহলে সকল তথ্য না দিয়ে শুধু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো উপস্থাপন করব। এবং বলা হচ্ছে মেক কম্প্যারিজনস। কম্প্যারিজনস মানে তুলনা দিব। তাহলে পয়েন্টগুলো আমি আলাদা করি। মেক কম্প্যারিজনস, সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স ওয়্যার রেলেভেন্ট। এর মানে হলো যে আমরা সব জায়গায় তুলনা করার সুযোগ নাই বা দরকার নাই, যেখানে দরকার আমরা সেখানে তুলনা দিব। আমি এটাকে আরেকটু বড় করে দেই, তাহলে পেছনের যে একটা তথ্য আমাদেরকে ইয়ে করতে ডিস্টার্ব করতেছে ওইটা করবে না। ওকে, তাহলে এখন আমরা একটু গ্রাফটাকে অ্যানালাইসিস করি, পরে লিখবো, হ্যাঁ। রিডিং বলেন, স্পিকিং, রাইটিং বলেন, সরাসরি আনসার না করে, দ্রুত আনসার করতে না গিয়ে প্রশ্নটাকে খুব ভালোভাবে আগে অ্যানালাইসিস করব। আমরা এখানে কয়েকটা ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলোর দিকে একটু তাকাই। এদিকে দেওয়া আছে কয়েকটা ইয়ার, 1967 থেকে 2007। তাহলে একটা ইনফরমেশন পেলাম যে কিছু ইয়ার আছে। আরেকটা ইনফরমেশন এই দিকটা থেকে দেখি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এমিশনস ইন মেট্রিক টনস। তার মানে এই দাগ পর্যন্ত যদি আমরা হিসাবটা আসে তাহলে এখানে 2 মেট্রিক টনস, এখানে আছে 4 মেট্রিক টনস, তারপর এইভাবে 6, 8, 10, 12। তাহলে এই পাশটাতে মেট্রিক টনের হিসাব। কিসের মেট্রিক টন? কার্বন ডাই অক্সাইড এমিশনের মেট্রিক টনস। আচ্ছা, তাহলে কয়টা তথ্য? দুইটা, একটা হচ্ছে ইয়ার্স আর একটা হচ্ছে আহ সংখ্যা বা ফিগার। ফিগারটা কিসের? ওই এমিশনের ফিগার। আর এখানে ইনফরমেশনটা আছে, সেটা হলো কি, চারটা দেশ আছে, ইউনাইটেড কিংডম, সুইডেন, ইটালি, পর্তুগাল। এখন আমরা যদি পর্তুগালের ইনফরমেশন একটু ভেঙে দেখি বা ইউনাইটেড কিংডমেরটাও যদি দেখি, আমরা যে কোনো একটা জায়গা থেকে শুরু করলাম। আচ্ছা, আমি পর্তুগাল থেকে শুরু করি। ইনফরমেশনটা দেখেন, পর্তুগালের যে হিসাবটা, আমরা এই এই বিন্দুতে যখন আছি তখন আমরা 1967 সালে আছি। আর এদিকতে 2 এবং 1-এর মাঝামাঝি আছে। তাহলে আমি যদি ইনফরমেশনটাকে একটু আপনাদের সামনে বলতে চাই, তাহলে বলতে পারি এইভাবে যে 1967 সালে পর্তুগালের পর্তুগালে কার্বন ডাই অক্সাইড এমিশনের পরিমাণ 1 মেট্রিক টনের একটু বেশি ছিল। মোটামুটি এটাই হলো আমাদের তথ্য। এরপরে কি হইলো, 1967 থেকে আমরা যখন 77-এ গেলাম, তাহলে দেখা গেল যে এই যে ফিগার যেটা, সংখ্যা যেটা, এটা ধারাবাহিকভাবে বাড়লো, মানে এই 10 বছরে বেড়েছিল।
বেড়ে কত হলো, 2-এর একটু বেশি হলো। এর পরের 10 বছরেও তাও বেড়েছিল, এর পরের 10 বছরে বেড়েছিল। শেষ 10 বছরে কি হলো, শেষ 10 বছরেও বেড়েছিল। ঠিক আছে, যেমন 1997 থেকে 2007। তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যাবে, এই যে বাড়ার গতি, আমরা যদি এইখান থেকে যদি এই পর্যন্ত আসি, মানে 1987 পর্যন্ত আসি, তাহলে একটা গতিতে বেড়েছিল। 1987 থেকে 97 যদি দেখি, তাহলে আরেকটু দ্রুত গতিতে বেড়েছিল। 1997 থেকে 2007 যদি তাকাই, তাহলে দেখবো একেবারে স্লো গতিতে বেড়েছিল, স্লোলি বেড়েছিল। তাহলে এইটাও আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমি এই পর্যন্ত কি কি বিষয় বললাম, কি কি বিষয় আপনাদের নজরে নিয়ে আসলাম, সেটা হলো যে, একজন এখন অ্যাড হইতেছে, একটা মিনিট। ওকে, তাহলে সেটা কি, বাড়া বিষয়টা তো উল্লেখ করব, পাশাপাশি বাড়ার গতিটাও উল্লেখ করব, কোন গতিতে বেড়েছিল। ওকে। আচ্ছা, এখন আমরা লিখতে যাচ্ছি না, এখনই আমরা বুঝি লাইন গ্রাফটা। আমার বিশ্বাস যে আজকে যদি আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে এটা শুনেন, এন্ড দেন রিপিট করেন, ইউটিউবে গিয়ে ভিডিওটা আবার দেখেন, লাইন গ্রাফ নিয়ে আপনার প্রবলেম শেষ হয়ে যাবে। যদি আপনি বাংলা থেকে ইংরেজি করার মিনিমাম স্কিলটা আপনার মধ্যে থাকে আর কি। এখন আমরা এই সেম ভাবে ইটালিটাও যদি দেখি, তাহলে ইটালিতে কি ছিল, 4 মেট্রিক টনে একটু বেশি ছিল 1967 সালে। তারপরে এটা বেড়েছিল, এখানেও বেড়েছিল, এখানেও বেড়েছিল, এই জায়গায় এসে স্থায়ী ছিল বা স্থিতিশীল ছিল বা স্থির ছিল। বাংলায় যেমন আমি 3 ভাবে বললাম, ইংরেজিতেও এই কথাটা 3, 4, 5 ভাবে বলা যাবে। কথা একটাই, কথাটা কি, স্থির ছিল, এক স্থায়ী ছিল, স্থিতিশীল ছিল। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরেকটা তথ্য পেলাম, এখানে বৃদ্ধি পাওয়ার তথ্য পেয়েছিলাম এই লাইন থেকে, এখানেও বৃদ্ধি পাওয়ার তথ্য পেয়েছি, আর লাস্ট দিকে এসে আমরা পেয়েছি স্থিতিশীল থাকার তথ্য। তাহলে এই স্থিতিশীল থাকা কিভাবে ইংরেজিতে উপস্থাপন করতে হয় সেটাও আমাদের জানতে হবে, জেনে উপস্থাপন করতে হবে। দেন আমরা যাচ্ছি সুইডেনের যে ইনফরমেশন, সেখানে সুইডেন ইনফরমেশনে বলা আছে যে 1967 সালে 10 এবং 8-এর যে মাঝামাঝি, 10 এবং 8-এর মাঝামাঝি যদি আমরা যাই, এই জায়গায় যদি যাই, তাহলে 9 হইলো। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি যে 9 মেট্রিক টনের একটু কম ছিল, তাহলে এটা বলা যাবে। পরে কি হলো, পরে বেড়েছিল পরের 10 বছরে, এন্ড দেন কমেছিল, কমেছিল, কমেছিল। তাহলে এই লাইনে এসে আমরা আরেকটা তথ্য পেলাম, কমে যাওয়ার তথ্যও পেলাম। তাহলে বোঝা গেল লাইন গ্রাফে কমতেও পারে, বাড়তে পারে, কমতে পারে, স্থিতিশীল থাকতে পারে। আচ্ছা, তারপরে আমাদের এখানে চলে গেছি ইউনাইটেড কিংডমে। ইউনাইটেড কিংডমে আমরা যদি খেয়াল করি, 12 এবং 10-এর মাঝামাঝি যদি 11 দেখি, তাহলে প্রায় 11 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড এমিশন ছিল 1967 সালে ইউনাইটেড কিংডমে। তারপর সংখ্যাটি ধারাবাহিকভাবে কমেছিল। এখানে যেমন ধারাবাহিকভাবে বেড়েছিল, শেষে এসে একটু গতি কমে গিয়েছিল, বাট এখানে মোটামুটি গতিটা তেমন একটা হেরফের হয় নাই, একই গতিতে ধারাবাহিকভাবে কমেছিল। তাহলে আমরা এই পর্যন্ত যা যা দেখলাম, একটা লাইন গ্রাফে কি থাকতে পারে, বৃদ্ধি পাওয়া, কমে যাওয়া, স্থিতিশীল থাকা, ধারাবাহিকভাবে কমে যাওয়া। আর ওইখানে বলছে মেক কম্পারিজনস, মেক কম্পারিজনস বলতে তাহলে কি বোঝায়, কম্পারিজনস বলতে এটার চেয়ে ওটা বেশি ছিল, ওটার চেয়ে ওটা কম ছিল, এটা হাইয়েস্ট ছিল, এটা লোয়েস্ট ছিল। তাহলে আপনি কম্পারিজনের ক্ষেত্রে বলতে পারেন, এই জায়গায় যখন আসবেন বলতে পারবেন যে ইউকে তে 1967 সালে কার্বন ডাই অক্সাইড এমিশনের পরিমাণ ছিল 11 মেট্রিক টনের চাইতে একটু বেশি, সরি, প্রায় 11 মেট্রিক টন, যেটি অন্যান্য সকল দেশের তুলনায় সবচেয়ে বেশি ছিল। এই কথাটা বললা মানেই হচ্ছে আমাদের কম্প্যারিজন করে ফেলা। সো আমরা মোটামুটি এখন অনেকগুলো তথ্য দেখলাম, অ্যানালাইসিস করলাম। এখন মনে করেন আপনি আনসার লিখবেন,
আনসার লিখতে গিয়ে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমরা রাইটিং এ এই এই চারটা বিষয় মাথায় রাখতে হবে। আমি একটু লিখে দেই আপনাদের জন্য। এক নম্বর হচ্ছে টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্স মানে হচ্ছে আপনার সামনে যা তথ্য দেওয়া হবে, যে কোয়েশ্চনটা দেওয়া হবে, ওইটার টু দা পয়েন্ট আনসার দিয়েছেন কিনা, নাকি অন্য জায়গা থেকে আনসার দিয়েছেন বা নিজের মতো করে লিখে ফেলেছেন। এরপরে যে কাজটা করতে হবে, লেক্সিক্যাল রিসোর্স এর দিকে খেয়াল করতে হবে। লেক্সিক্যাল রিসোর্স মানে হলো ভোকাবুলারি রেঞ্জ, একই ওয়ার্ড রিপিট না করা, বারবার একই জাতীয় ওয়ার্ড ব্যবহার না করা, অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড ব্যবহার করা, এটাকে বলে লেক্সিক্যাল রিসোর্স। দেন কামস গ্রামাটিক্যাল রেঞ্জ। আপনি সেন্টেন্স যে স্ট্রাকচার গুলো ব্যবহার করবেন, সেটা অবশ্যই কি হইতে হবে, ভেরিয়েশন আসতে হবে। আর ভেরিয়েশন আনার জন্য আনবেন কিন্তু ভুল হয়ে গেল, এটাও গ্রহণযোগ্য নয়। তাহলে করতে হবে কি, অ্যাকুরেসি নিশ্চিত করতে হবে। তাহলে আমরা কয়টা পয়েন্ট আসলো, ফোর, ফোর থিংস। ওকে, টাস্ক রেসপন্স আমি একটু নাম্বার দিচ্ছি কারণ এখানে নাম্বারটা ইম্পর্টেন্ট এই জন্য। হ্যাঁ, গ্রামাটিক্যাল রেঞ্জ ইন অ্যাকুরেসি। দেন আসতেছে কোহেশন অ্যান্ড কোহেরেন্স। এটা টাস্ক ওয়ান টাস্ক টু উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কোহেশন এন্ড কোহেরেন্স, এই পাঁচটা যে চারটা জিনিস। কোহেশন এন্ড কোহেরেন্স কি, একটা বাক্যের পরে আরেকটা বাক্য যখন আমরা লিখবো, তার মাঝখানে তার দুইটার মধ্যে সঙ্গতি বা সংযোগ স্থাপন করার জন্য কিভাবে বা কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করা হলো, এটাকেই বলে কোহেশন এন্ড কোহেরেন্স। যেমন আপনি বললেন যে আই ওয়েন্ট টু মার্কেট টু মিট মাই ফ্রেন্ড, আই ক্যান নট মিট হিম অর আই কুড নট মিট হিম। দুইটা সেন্টেন্স বললেন, দুইটা তথ্য দিলেন, কিন্তু মাঝখানে দুইটার সেন্টেন্সের মধ্যকার একটা সম্পর্ক স্থাপন করার জন্য কোনো কিছু বললেন না। যেমন আমি মার্কেটে গেলাম, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে, আমি তার সাথে দেখা করতে পারলাম না। এভাবে না বলে বলতে হবে যে আমি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য মার্কেটে গেলাম, কিন্তু তার সাথে আমি দেখা করতে পারিনি। ওই যে কিন্তু দিয়ে একটা কানেকশন তৈরি করা, এটাকে বলে কোহেশন এন্ড কোহেরেন্স। কোহেসিভ ডিভাইসেস, এটাকে আমি সংক্ষেপে একটু বলে দেই। এখানে মেইনলি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, যেগুলা লিঙ্কিং ডিভাইসেস। আমরা ইন্টারমিডিয়েটে রিসেন্টলি যারা ইন্টারমিডিয়েট শেষ করেছেন, মানে লাস্ট 3-4 ইয়ার্সে, তারা এই টপিক গুলো পাওয়ার কথা। এর আগে আমাদের সময় আমি পাই নাই। লিঙ্কিং ডিভাইসেস, কানেক্টরস, মেইনলি কনজাংশন, এইগুলার ব্যবহার করতে হবে মানে সঠিকভাবে। তাহলে এই ফোর থিংস মাথায় রেখে আমরা আমাদের বাদবাকি কাজ করব। নাও আমরা এই কোয়েশ্চেনের আনসার করব। আনসার করতে গেলে প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এই যে কোয়েশ্চন স্টেটমেন্ট যেটা, এইটাকে আমরা প্যারাফ্রেজ করব। এই অংশটাকে প্যারাফ্রেজ কি, আমরা আগে জেনেছিলাম যে বক্তব্য ঠিক রেখে সেন্টেন্স স্ট্রাকচার কিংবা সেন্টেন্স ওয়ার্ডের সিনোনিম বসানো, সেন্টেন্স সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করা অথবা ওয়ার্ড চেঞ্জ করা। তাহলে মনে করেন যে এটাকে যদি আমরা প্যারাফ্রেজ করি, তাহলে দ্য গ্রাফকে তো গ্রাফই বলতে হবে, এটাকে আর কিছু বলার সুযোগ নাই আপাতত। তবে আমরা যেহেতু এটা লাইন গ্রাফ জানি 100% শিওর, তাহলে আমরা বললাম লাইন গ্রাফ। বিলো কথাটা, আপনি যখন আনসার লিখবেন তখন বিলো কথাটা আর আসলে প্রয়োজন নাই, কারণ আপনার আনসারের নিচে বিলো কথাটা আর থাকবে না। তা জাস্ট দিয়ে দিয়ে আমরা এই কাজটা হয়ে যাবে। তাহলে আমরা বলবো এইটা কেমব্রিজ 11-এ আছে, কেমব্রিজ 11-এর মেবি দ্য লাস্ট ওয়ান, আমার যতটুকু মনে পড়ে, একটু চেক করে নিতে পারেন। 11 আমার আছে, নাই এখানে, সবগুলো বার আছে, আপনি দেখে নেন। ওকে, এখন না দেখলেও হবে, পরে দেখলেন সমস্যা নাই।
আচ্ছা, এখন লাইন গ্রাফ বললাম, বিলো কথাটা বাদ দিয়ে দিলাম কারণ এই বিলো কথাটা এখানে কোনো আর ভ্যালু এড করবে না বা করছে না। শোজ মানে হচ্ছে দেখানো। শোজ এর অনেক সিনোনিম আছে, আপনি যে কোনো একটা ঠিক করে নিবেন, আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। ডেমনস্ট্রেটস, আর কি দেওয়া যায়, ইলাস্ট্রেটস। অনেকগুলো ওয়ার্ড দেওয়ার অর্থ হলো আপনি ওয়ার্ড গুলো শিখে নেবেন, যে কোনো একটা বসালে হবে, বাট এটা যেহেতু এক এক একটা রিডিং রাইটিং এর সাথে রিলেটেড, রাইটিং স্পিকিং এর সাথে রিলেটেড, স্পিকিং আবার লিসনিং এর সাথে রিলেটেড, সো আমরা এখানে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিচ্ছি। শোজ মানে ডেমনস্ট্রেটস, ইলাস্ট্রেটস, আর কি হইতে পারে, এক্সিবিটস। আমি মেইন এক্সামে দিয়েছিলাম ডিটেইলস। ডিটেইলস মানে হচ্ছে, ডিটেইল শব্দের অর্থ তো বর্ণনা, ডিটেইলকে ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। গিভস ইনফরমেশন অ্যাবাউট দিতে পারেন, গিভস ইনফরমেশন। সুন্দর। গিভস ইনফরমেশন, তাইলে কি হবে, অ্যাবাউট দিতে হবে। ওকে। আর কি দেওয়া হয়, ডেপিক্টস। আর কি দেওয়া হয়, ইন্ডিকেটস। আপনার জানা থাকলে আরেকটা ওয়ার্ড এখানে কমেন্টে লিখেন, চ্যাট বক্সে লিখেন, ইন্ডিকেটস। যে কোনো একটা দিতে পারেন, যে কোনো একটা ঠিক করেন। কম্পেয়ার দিতে পারেন, যে ডেপিক্স, এই যে সাদাব সাহেব ডেপিক্স দিয়েছেন, আপনারটা আমি আপনার মাথা থেকে কপি করে নিয়েছি আমি। সো এখানে অনেকগুলো ওয়ার্ড আমরা শেখা হয়ে গেল, যারা জানতাম না তারা এগুলা জেনে নিব। এই সবগুলোর অর্থ হচ্ছে কি, ডিনোটস দেওয়া যাবে, ডিনোটস দেওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, এখন মেইন এক্সামে তো প্রশ্ন একটাই আসবে, আর প্যারাফ্রেজ একবারই করতে হবে। দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হলো যে কোনো একটা ঠিক করে নেব যে আমি এটাই পরীক্ষায় লিখবো। আই হোপ যে আমি বোঝাতে পেরেছি। তাহলে দ্য লাইন গ্রাফ shows, demonstrates, illustrates, exhibits, details, gives information about, depicts, indicates, denotes। কি কি আমরা এই পর্যন্ত লিখলাম, পরে এভারেজ কার্বন ডাইঅক্সাইড, আমরা এক কাজ করি, এভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশনস পার পারসন, এই কথাটাকে কিভাবে প্যারাফ্রেজ করা যায়। এভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশন, এটাকে একটু আপনারা চাইলে লিখেন আর আমিও লিখি, হ্যাঁ। আমি এটাকে একটু বলি এরকম, যে কার্বন ডাই অক্সাইড এমিশনস, এটাকে তো আর চেঞ্জ করার দরকার নাই। আমি একটু দেখেন কিভাবে লিখি, CO2 এমিশনস। CO2, এটা হচ্ছে একটা সূত্র, যেহেতু সংকেত, যেহেতু এটাকে যেভাবে আছে এভাবে, CO2 এমিশনস। যদিও এখানে ওইভাবে দেওয়া যাবে না, মনে হচ্ছে টুটার নিচে দেবে, এই যে এইভাবে এইভাবে দিতে হবে আর কি, খাতায় লিখলে ওইভাবে লিখবেন আর কি। CO2 দেওয়া যাবে, তবে আমি আমি বিষয়টা অবগত না। CO2 এমিশন, এভারেজ কথাটা পরে নিয়ে নিলাম, পরে নিলে এভারেজ এভাবে লিখতে পারেন, অন এন এভারেজ কার্বন ডাই অক্সাইড এমিশনস অন এন এভারেজ। তাহলে পার পারসন, পার পারসন কথাটা চেঞ্জ করা যায় কিভাবে বলেন তো, পার পারসন কথাটা চেঞ্জ করা যায় কিভাবে, বাই ইচ পারসন, অন এন এভারেজ বাই ইচ পারসন, প্রত্যেকটা মানুষের দ্বারা। প্যারাফ্রেজ না বুঝলে কমেন্ট করবেন, চ্যাট বক্সে লিখবেন, আমি বলে দিব। আউটলাইন্স দেওয়া যাবে, ইয়েস। আচ্ছা, দ্য লাইন গ্রাফ শোজ, এটা আমরা শেষ করে আসি। এখন দেখেন, এভারেজ কার্বন ডাই অক্সাইড এমিশনকে আমরা বললাম কার্বন ডাই অক্সাইড এমিশনস অন এন এভারেজ, অন এন এভারেজ। হ্যাঁ, পার ক্যাপিটাও দেওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, ইন দ্য ইউনাইটেড কিংডম, সুইডেন, ইটালি এন্ড পর্তুগাল, এটা হচ্ছে তাদের বক্তব্য। আমরা এটা বলবো না, আমরা বলবো ইন 4 ইউরোপিয়ান কান্ট্রিজ, ইন 4 ইউরোপিয়ান কান্ট্রিজ। ইউরোপ, ইটা ক্যাপিটাল লেটার হবে যেহেতু এটা একটা মহাদেশের নাম। 4 ইউরোপিয়ান কান্ট্রিজ, বিটুইন 1967 এন্ড 2007। কথাটাকে আমাদের নিজের মতো বলে দেই, বলি ওভার 4 ডিকেডস,
4 দশক সময় ধরে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্যারাফ্রেজ করলাম আমরা। প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ আশা করি বোঝা গেল। এখন এই প্যারাফ্রেজ করার যে স্কিল, এটা আসলে কিভাবে অর্জিত হবে? ধরেন আপনি আজকে লাইন গ্রাফের খুব সিরিয়াসলি কথাটা নিবেন এবং ফলো করবেন। এখানে আপনারা অনেকেই আছেন, কে ভালো স্কোর করবে ডিপেন্ড করবে আপনারা, আমি কিংবা যে কোনো টিচার হোক, কথাটা যে মানবে, যে রেগুলারলি প্র্যাকটিস করবে তিনি ভালো করবে। এখন আমি এখানে যেভাবে এটা প্যারাফ্রেজ করে নিলাম, আপনি এইভাবে হয়তো বা পারবেন না। মনে করেন সবার মধ্যে আমি হয়তো 2-4 জন ভালো পারবেন, বাকিদের অন এন এভারেজ বলছি। তাহলে এটা শিখবো কিভাবে? এটা হচ্ছে আজকে থেকে লাইন গ্রাফের 10টা কোয়েশ্চেন আপনি পিক করবেন। পিক করে এই লাইন গ্রাফের 10টা কোয়েশ্চেনের প্যারাফ্রেজিংটা দেখেন, কোয়েশ্চনটা উপরে লেখেন, নিচে প্যারাফ্রেজ করাটা দেখেন, দেখে প্যারাফ্রেজ করাটা অংশটুকুও লেখেন পাশাপাশি। তাহলে আপনি দেখবেন যে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন, পরের কোয়েশ্চেনে আনসার করতে গেলে আপনি আর এই সমস্যাটা হবে না। এখন অন এন এভারেজ, আমি বললাম যে এভারেজ কার্বন ডাই অক্সাইড এমিশনকে বললাম যে কার্বন ডাই অক্সাইড এমিশন অন এন এভারেজ, যেমন এটা আমি আগে দেখেছি কোথাও এইভাবে লেখা যায়, এভারেজ কে পরে নিয়ে অন এন এভারেজ দেওয়া যায়। 4টা দেশের নাম ছিল, আমি জাস্ট 4টা দেশ কমন আমরা দেখছি, ইউরোপের 4টা দেশ, তো আমরা কি বললাম ইউরোপিয়ান কান্ট্রিজ। আর মনে এবারে মানে টাইম ফ্রেম আছে 67 থেকে 2007, আমরা এটাকে না বলে আমরা বললাম যে 40 বছর বা 4 দশক ধরে। On average, the amount of carbon dioxide emitted by a person on an average, কমা না দিলেও হবে, on an average, on an average, হ্যাঁ। আচ্ছা, ওকে, আমরা প্যারাফ্রেজ করে ফেললাম। এখন আমরা মূল বডিতে চলে যাব এবং লিখবো, হ্যাঁ। এখন আমরা এখানে একটা আনসার আছে, দেখেন আমরা এই আনসারটাকে একটু দেখি, ওটার আলোকে দেখেন এটা প্যারাফ্রেজ করা আছে। এটা কিভাবে প্যারাফ্রেজ করা হয়েছে দেখেন, দ্য চার্ট। তাহলে গ্রাফকে আমরা কি বলতে পারি? চার্ট বলতে পারি। প্রেজেন্টস, যেটা অনেক এখানে একজন মানে আমি মনে হয় লিখেছিলাম, দেখি প্রেজেন্টস, প্রেজেন্টস আমরা লিখি নাই, প্রেজেন্ট লেখা যাবে। দ্য এভারেজ কার্বন ডাই অক্সাইড এমিশন, দ্য এভারেজ কার্বন ডাই অক্সাইড এমিশন, এটা পার পারসন ইন 4 ইউরোপিয়ান নেশনস ফ্রম এত টু এত, এখানে ছিল বিটুইন, আর এখানে বলা হচ্ছে ফ্রম 1967 টু 2007। এখন আমরা মেইন বডি লেখা শুরু করব, বুঝছেন? ওকে, এখন মেইন বডিতে আমরা এখানে একটা কথা ছিল যে লেক্সিক্যাল রিসোর্স, মানে একটা ওয়ার্ড রিপিট করব না, আর গ্রামাটিক্যাল রেঞ্জ ইন একুরেসি হবে, আবার লিঙ্কিং ডিভাইসেস হবে। তাহলে এখানে দেখেন বৃদ্ধি পাওয়ার কথা আছে কয়েকবার, কমে যাওয়ার কথা আছে 2বার 3বার যদি বলি, স্টেবল থাকার কথা আছে। সো এই পুরো ব্যাপারগুলো আমরা কিভাবে রিপিট না করে করতে পারবো, এটার জন্য আমাদের কিছু ভোকেবুলারি শেখা দরকার। তাহলে আমরা একটু এই ভোকেবুলারি দিকে নজর দিই। ল্যাঙ্গুয়েজেস টু ডিসক্রাইব আপওয়ার্ড ট্রেন্ড, বাড়তেছে, সো আমরা এটাকে বলতে পারি গো আপ, বৃদ্ধি পাওয়া। তারপরে আমরা কি বলতে পারি? রাইজ, বৃদ্ধি পাওয়া। গ্রো মানে বৃদ্ধি পাওয়া। জাম্প, ক্লাইম, রকেট, রকেট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া। ধরেন এইটা কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে, সো এটাকে রকেট বলা যাবে। এটাকে আবার রকেট বলবো না, এটাকে বলবো ইনক্রিজ। এখানে আরেকটা ওয়ার্ড আছে, আমরা একটা ওয়ার্ড করি, যদি এটা কমন বাট দিয়ে দেই, ইনক্রিজ, উচ্চারণটা হচ্ছে ইনক্রিজ। ইয়াস, ঠিক আছে, বুমিংটাও ব্যবহার করা যাবে, একটু ইনফর্মাল ওয়ার্ড, সো ব্যবহার করা যাবে। এখন বৃদ্ধি পাওয়ার কথাটা বললাম, কমে যাওয়ার কথাটা বলি, ডিক্লাইন, ডিক্লাইন মানে কমে যাওয়া, ফল মানে কমে যাওয়া। গো ডাউন, ড্রপ, প্লামেট, প্লাঞ্জ, ডিপ, ডিপ এগুলো মানে ডুবে যাওয়া, ডিপ মানে ডুবে যাওয়া। ঠিক আছে, ডিক্লাইন বলা, এগুলো বলা যাবে। ফল মানে কি? কমে যাওয়া। গো আপ মানে বৃদ্ধি পাওয়া, গো ডাউন মানে বৃদ্ধি পাওয়া, কমে যাওয়া, ড্রপ মানে কমে যাওয়া, প্লামেট মানে কমে যাওয়া, প্লাঞ্জ মানে কমে যাওয়া। এগুলো আবার বেশি মানে
বেশি কমে যাবে বলে কি? ঠিক আছে, ওকে। তাহলে কে লিখতেছে ডিক্রিজ, এই যে ইনক্রিজ এর জায়গায় আমরা এখানে কি নিয়ে আসতে পারি? ডিক্রিজ ওয়ার্ডটা নিয়ে আসতে পারি। ইনক্রিজ ডিক্রিজ, ইনক্রিজ ডিক্রিজ। কি বললাম, ডিক্রিজ লিখবো, লিখছি ইনক্রিজ। ওকে, তাহলে আমরা বৃদ্ধি পাওয়া কমে যাওয়ার কথাটাও লিখে ফেললাম। এস্টিমেশন করার জন্য মানে আমরা কিন্তু শিওর না, বা আমরা কাছাকাছি অনুমান নির্ভর কথা, এগুলা বলার জন্য আমাদের অনেকগুলো ওয়ার্ড আছে, সেগুলো আমরা একটু শিখে ফেলবো। যদি আপনি আসলে সিরিয়াস হন তাহলে আজকে এই স্লাইডটা দেখে এগুলো খাতায় নোট করে নিবেন। সেগুলো কি, ধরেন এই যে এখানে এখানে দেখেন এখানে কত আছে, প্রায়, প্রায় 9, প্রায় 11, প্রায় 5, প্রায় 7, এগুলো বলার জন্য আপনি প্রায় বারবার কি একই কথা বলবেন না, জাস্ট ওভার, নিয়ারলি, অ্যাপ্রক্সিমেটলি, অলমোস্ট, অ্যারাউন্ড, অ্যাবাউট, মোর দেন, লেস দেন। ওকে, আচ্ছা। রিডাকশন, রিডাকশন মানে হচ্ছে নাউন, নাউন করা যাবে, এগুলাকে নাউন আকারে ব্যবহার করা যাবে। আচ্ছা, এগুলাকে নাউন আকারেও ব্যবহার করা যাবে। এখন আরেকটা জিনিস বাদ পড়ছে, খেয়াল করেন। মনে করেন যে এই জায়গা থেকে আমরা এই জায়গাটা বলবো, হ্যাঁ, কেন বলবো এই পুরাটা একসাথে, কারণ এখানে বলছে কি মেইন ফিচার্স, ছোট্ট ছোট্ট অংশ বলার দরকার নাই, বললে আমাদের লিখতে হবে কতটা ওয়ার্ডস। আমরা একটু আবার স্মরণ করিয়ে দেই, টাস্ক ওয়ানে মিনিমাম 150। এখন যদি আমি ছোট ছোট তথ্যগুলো দেওয়া শুরু করি, তাহলে 250, 300, 400 ওয়ার্ড হয়ে যেতে পারে। এটা আসলে আমার হাতে টাইম নাই, নাইলে আমি 300, 350 ওয়ার্ড দিতাম। এই জন্য প্রথম দিকে আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, প্রথম দিকে যখন 150 ওয়ার্ডের কথা মানে লেখা মনে হলো যে 150 ওয়ার্ড লিখতে হবে, তাহলে মানে এটা একটা বিগ ডিল মনে হয়েছিল। পরে দেখা গেল যে ওয়ার্ড কমাইতে গিয়ে মানে স্ট্রাগল করা লাগতেছে, যে ওয়ার্ড বেশি হয়ে যাচ্ছে। তার মানে ওয়ার্ড একই সাথে 150টা লেখবো, পাশাপাশি 150-এর বেশি, অনেক বেশি যেন না হয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের এইখান থেকে এইখানটুকু তো বৃদ্ধি পেয়েছিল বলবো, হ্যাঁ। তো বৃদ্ধি পেয়েছিল এই কথাটা যে বলবো, বলার সাথে আরেকটা কথা অ্যাড করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই বৃদ্ধির গতিটা কেমন ছিল, মারাত্মক বেশি ছিল, সিগনিফিকেন্টলি ছিল, নাকি এটা ধীর গতিতে ছিল। স্টিডিলি মানে হচ্ছে স্থিতিশীল আকারে, মানে বাড়তেই আছে বাড়তেই আছে, কমার কোনো গ্রন্থ নাই এরকম। গ্রাজুয়ালি মানে ধারাবাহিক ভাবে। মডারেটলি মানে মাঝামাঝি, মাঝামাঝি গতিতে। আমি একটু একটু ভিন্ন দিয়ে দিই। স্লাইটলি মানে অল্প, কম, একেবারে অল্প গতিতে বেড়েছিল। রিমার্কেবলি, শার্পলি, কনসিডারেবলি, ড্রামাটিকলি, এই চারটা একই রকম। এটাকে আমরা একই গোত্রের আওতাভুক্ত করে নেই। ইয়েলো দেই, এইটা হচ্ছে এই যে ইয়েলোর মধ্যে নিয়ে আসতেছি, বিকজ এটা ওর মধ্যেই সিগনিফিকেন্টলি, রিমার্কেবলি। তাহলে একটা সেন্টেন্স লেখার সময় আমার কি কি দিতে হবে? প্রথমে দিতে হবে বেড়েছিল কিনা বা কমেছিল কিনা। তারপর দিতে হবে এটা গতিটা কেমন, স্লোলি, স্লাইটলি, গ্রাজুয়ালি, রিমার্কেবলি, নাকি কোনো একটা দিব এরকম। ওকে, এরপরে আরেকটা কথা আছে, সাল দিতে হবে। কত সাল থেকে কত সাল পর্যন্ত, দেখি তো এখানে আছে নাকি আমি নিজে লিখে দিয়ে দিব। আচ্ছা, এখানে আছে, টাইম ফ্রেজেস আছে আছে। ল্যাঙ্গুয়েজ টু ডিসক্রাইব ওয়েন দ্য লাইন ইজ কনস্ট্যান্ট, দেখেন কনস্ট্যান্টের বিষয়টা আমাদের নিয়ে আসতে হচ্ছে। কনস্ট্যান্টের বিষয়টা কি? এই যে কনস্ট্যান্ট ছিল, কোনো কোনো লাইনে বেশি থাকবে, কয়েকবার থাকবে, তাহলে বলতে হবে রিমেইন স্টেবল ছিল, স্টেবল ছিল, কনস্ট্যান্ট ছিল, স্টেডি ছিল, রিমেইন আনচেঞ্জড। তারপর রিমেইনের বদলা পরে বললাম কি, এটা আমরা আলাদা করে দিই ফুল স্টপ দিয়ে। এরপরে আচ্ছা দুইটা করে দিই তাহলে, 1, 2 করে দিই। রিমেইন, এত দূর গেলে হবে? স্টে স্টেবল, স্টে স্টেডি, স্টে আনচেঞ্জ, লেভেল অফ, এটা থার্ড। লেভেল অফ মানে হচ্ছে স্থির থাকা, দ্য নাম্বার লেভেলড অফ। ওকে, এরপরে আমাদের আরেকটা বিষয়, আমি আমি জানি না আমি আপনাদেরকে কি মানে বুঝাতে পারতেছি কিনা। হরিবলি, এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, বাট রাইটিং এর ক্ষেত্রে এই ওয়ার্ডটা মানে এইসব গ্রাফের ক্ষেত্রে মানে মানানসই হবে না।
আমি অনেক স্যাম্পল আনসার পড়েছি, স্ট্যান্ডার্ড স্যাম্পল আনসার কোথাও এই ওয়ার্ড দেখি নাই, কারণ এটা হচ্ছে ইনফর্মাল একটা ওয়ার্ড। হ্যাঁ, এই জন্য এখানে ফর্মাল, এটা আইএলটিএস একটা ফর্মাল টেস্ট। আর বিশেষ করে মানে আলাদা হচ্ছে ধরেন স্পিকিংটা একটু সেমি ফর্মাল টাইপ, একেবারে ফর্মাল আবার একেবারে ইনফর্মালও না, সেমি ফর্মাল। এখন আমি হচ্ছে বুঝাইতে পারতেছি কিনা জানি না, তবে আমি ট্রাই করতেছি যে আমার যা যা দরকার আমি সেটা একেবারে বলে দিচ্ছি। তারপরে আমাদের কি দরকার, এই যে 1967 থেকে 1977 সালে এটুকু বললাম, বা 1967 থেকে 1997 সালে এই পুরোটা পড়লাম, এটা কিভাবে বলবো? ফ্রম 1967 টু 1997, between 1967 and 1997, in the next 40 years, in the next 30 years, in the following 30 years, within the span of 20 years, within the next 20 years, within the following 30 years, এইরকম এই কথাগুলো এখানে আমরা লিখে দিচ্ছি। ওভার দ্য ইয়ার্স, সময়ের সাথে সাথে, অত সালে, ইন 1980। আমি এগুলো একটু অন্যভাবে একটু ডিজাইন করে নেই আপনাদের সামনে রেখে। মানে হচ্ছে, দেখি তো, এইভাবে দেই আমি, বুঝতে সুবিধা হবে। ইন দ্য নাইন, তাহলে ইন 1990, ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। আচ্ছা, সাল 1980 সালে, এইটা বলা যায় কয়েক ভাবে, দেখেন তো। এটাকে আমি পাশে দিয়ে দিই, কারণ এটা একই জিনিস বোঝাইতেছে। ইন 1980, ইন দ্য ইয়ার অফ 1980, ইন দ্য ফলোইং ডিকেড মানে পরের দশকে, ফ্রম এত টু অত, বিটুইন এত টু এত, শুরুতে। মনে করেন যে এইখানে একটা সময়সীমা আছে, সময়সীমা কি 1967 থেকে 2007, এই সময়ের মধ্যে যে ঘটনা ঘটবে, মানে এর শুরুতে যেটা 1967 সালে, এই কথাটাকে এইভাবে বলা যায় যে সময়সীমার শুরুতে। তাহলে কি হবে, এটার সিনোনিম আছে, এট দ্য আউটসেট অফ দ্য টাইম ফ্রেম। তারপরে কি, ওভার দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স, 10 বছরের সময়, এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। এইটা আমরা একসাথে নিয়ে নেই, কারণ এগুলো হচ্ছে একই রকম, এইখানে নিয়ে নেই। তাহলে টাইম ফ্রেজেস গুলো আমরা এখানে আছে, সো আমরা আশা করি প্রবলেম হবে না। ওকে, এটাও আমরা দিয়ে দিলাম। সাম আদার নেসেসারি ওয়ার্ডস হি উইল নিড ওয়েন রাইটিং দ্য লাইন গ্রাফ, ফ্লাকচুয়েট বা ফ্লাকচুয়েশন, যখন এইরকম হবে, উঠানামা করবে। হ্যাঁ, এই যে যেমন এটাকে ধরেন, এটা কয়েকটা লাইন যদি দিয়ে দেয়, ফ্লাকচুয়েশন কিন্তু পুরাটা, পুরো ব্যাপারটা দেখেন, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, মানে এটা কি বারবার বলবেন নাকি বেড়েছিল কমেছিল, বেড়েছিল কমেছিল, এগুলো বলা যাবে না, এটাকে একসাথে বলে ফেলতে হবে কি, ফ্লাকচুয়েশন। ওই যে লিঙ্কার্স বলছিলাম, এখানে লিঙ্কার্স গুলা দেখেন, লিঙ্কার্স বা সিকুয়েন্সিং ওয়ার্ডস, লিঙ্কার্স বা সিকুয়েন্সিং ওয়ার্ডস কি কি, আফটার দ্যাট, দেন, আফটারওয়ার্ডস, দেয়ার আফটার, সাবসিকুয়েন্টলি, হাউএভার, ফার্দারমোর, আরো আছে। হ্যাঁ, আফটার, দেয়ার আফটার, আফটারওয়ার্ডস আছে, আচ্ছা ঠিক আছে, সাবসিকুয়েন্টলি বা ফলোইং দিস, এভাবে বলা যাবে। ওকে, এরপরে আমরা মোটামুটি ওয়ার্ডের সবগুলো কাজ এখানে শেষ। জি, আপস এন্ড ডাউনস, ইয়েস, ফ্লাকচুয়েশনের জায়গায় আপনাকে রিচ এ পিক অফ, একটু ডিফারেন্ট, রিচ আ পিক অফ, তাহলে এখানে আমরা আপস এন্ড ডাউনস দিয়ে দিই। ওকে, তাহলে আমরা সবই মোটামুটি পেয়ে গেলাম। এরপরে এখন আমরা লেখা শুরু করব। আমরা ল্যাঙ্গুয়েজ অফ এস্টিমেশন, এস্টিমেশন দিলাম, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ডিসক্রাইব ট্রেন্ড, তারপর এটা হচ্ছে ডাউনওয়ার্ড ট্রেন্ড। ঠিক আছে, ওকে, এখন আমরা লিখবো, ঠিক আছে। ওকে, প্রথমে কি করব, প্রথমে এটা একটা দিয়ে শুরু করব, পর্তুগাল। আজ প্যারাফ্রেজ করে ফেলছি। এখন
স্ট্রাকচারটা একটু দেখে নেই, পুরো স্ট্রাকচারের প্রথমে আমরা কি করব, প্যারাফ্রেজ করলাম, এরপরে ওভারঅল দিতে পারি, ইন্ট্রোডাকশনের পর পর ওভারঅল দিলাম, অথবা এই ওভারঅল কথাটা সবার পরে দিতে পারি আমরা। দুই ভাবে লেখা যায়। পুরো ব্যাপারটা আবারও বলি, পুরো স্ট্রাকচারটা আমি এক পেজে নেই তাইলে। প্যারাফ্রেজ তো উপরে করছি, আনসারটা এটুকু থাকুক, একবার আপনারা পুরোটা দেখেন। এই আনসারটা দেখেন, প্রথমে প্যারাফ্রেজ করলাম, পরে ওভারঅল একটা আইডিয়া দিলাম যে ওভারভিউ, হ্যাঁ, টোটাল ব্যাপারটা সংক্ষেপে এক কথায়, এন্ড দেন ডিটেল আলাপ করলাম দুইটা বডি দিয়ে, তাহলে টোটাল ফোর বডিজ আমরা দিলাম। এই ফোর বডিজে ইন্ট্রোডাকশন, ওভারঅল আর বডি প্যারাগ্রাফস, এইভাবে আমরা লিখবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখন আপনি চাইলে ওভারঅল কথাটা সবার শেষে দিতে পারেন, আর ওভারঅল সবার শেষে দেওয়ার আরেকটা সায়েন্স আছে। সায়েন্সটা হলো যে এটার পরপরই ওভারঅল দিতে গেলে একটু ইনফরমেশনটা সাজাইতে গেলে একটু প্রবলেম হয়, এই জন্য ওভারঅলটা সবার শেষে দিয়ে দিলাম আর এখানে ধারাবাহিকভাবে লিখে গেলাম। আচ্ছা, এখন আমরা প্রথম ইনফরমেশনটা পিক করি, সেটা কি, 1967 সালে কত ছিল ধরেন পর্তুগালের এটা। আহ আমি আগে ভেঙে পড়ে আমরা আনসারটা দেখে নিব, আগে আমি ইনফরমেশন গুলো ভেঙে দিই পুরোপুরি। 1967 সালে পর্তুগালের কার্বন ডাই অক্সাইড এমিশনের পরিমাণ ছিল প্রায় 1 মেট্রিক টনের চাইতে একটু বেশি। ইটালির ছিল 4 মেট্রিক টনের চাইতে একটু বেশি। তাহলে আপনি চাইলে একসাথে বলে ফেলতে পারেন এরকম যে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড এমিশনস ইন ইটালি অ্যান্ড পর্তুগাল ওয়াজ মোর দেন ফোর, জাস্ট ওভার 4 and 1 metric tons রেসপেক্টিভলি এট দ্য আউটসেট। 1967 সালে না বলে বলতে পারেন এট দ্য আউটসেট অফ দ্য টাইম ফ্রেম। আমি এটা লিখতেছি না, কারণ আমি জাস্ট বলেছি পরে আমি আনসারটা দেখাই দেবো, লিখতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। পরে আমি আনসার গুলো ব্যাখ্যা ছোট ছোট করে দেখাচ্ছি, তারপরে আমি এরপরে আপনি এটা বেড়েছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত, এরপরে আহ এইটুকু একসাথে বলে ফেলবেন। মনে করেন দ্য আফটার দ্যাট দ্য নাম্বার রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ স্টিডিলি। এখন আমরা ব্যাখ্যার সময় বলছিলাম এই পর্যন্ত বলছিলাম, পরে এটা আলাদা করছিলাম, কিন্তু ওই যে ওই কথাটা খেয়াল করেন, রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। তাহলে একসাথে এই পুরোটা বলে ফেললাম যে গ্রাজুয়ালি বেড়েছিল। আর এখানে আরেকটা জিনিস দিতে হবে, ডেটা দিতে হবে, মানে বেড়ে কতটুকু হয়েছিল, লেখার মধ্যে এই জিনিসটা দিতে হবে। মনে করেন যে বেড়েছিল, মনে করেন আমি এটা একটু লিখি, দা নাম্বার, সংখ্যাটি বেড়েছিল। বাংলার ইংরেজি কি, রাইজের ফার্স্ট ফর্ম হচ্ছে রোজ। এখন ছিল এখানে জাস্ট 1/1, হ্যাঁ, আর হয়েছে কত, ওভার 5, তাহলে রোজ 2, বেড়ে যে জায়গায় যাবে রোজ 2। এখন জাস্ট ওভার 5 মেট্রিক টনস ইন দা জাস্ট ওভার 5 মেট্রিক টনস ইন দা কবে, ইন দ্য নেক্সট 30 ইয়ার্স। রোজ, এখন এই যে মাঝখানে দেখেন এই কথাটা বলবো যে গ্রাজুয়ালি, ভার্বের পরে অ্যাডভার্ব দিব। The number rose gradually to just over 5 metric tons in the next 30 years. এরপরে এই যে দেখেন এইখানে একটা গ্যাপ হইলো, মানে একটু ডিফারেন্স তৈরি হইলো। বাট একই সেন্টেন্সের মধ্যে আমরা দিলাম বাট ইট, ইট মানে হচ্ছে এই যে এটা প্রোনাউন, দা নাম্বার, এটা ইট,
কি হয়ে গেছিল? গতি কমে গিয়েছিল। ইট স্লোড ডাউন। কবে? ইন দ্য ফাইনাল ডিকেড, ইন দ্য লাস্ট 10 years, ইন দ্য লাস্ট 10 years. The number rose gradually to just over 5 metric tons in the next 30 years, but it slowed down in the last 10 years. ওকে, কোনো জিনিস যদি কনফিউশন তৈরি হয় আমাকে বলবেন। আমি বলছি, ধরেন ঠিক এইভাবে আমরা লিখলাম, এখন পুরো সবগুলা কথা যদি এইভাবে লিখি তাহলে ভেরিয়েশন আসবে না, এই জন্য আমরা লেখার মানটা ভালো হবে না। তাহলে আমি টুকটাক বলেই দিয়েছি আপনাকে কিভাবে কি করতে হবে। এখন আমরা পুরো আনসারটা একটু দেখবো। আমরা কয়েকটা স্যাম্পল আনসার পড়লে যে কোনো কোয়েশনের ইয়েটা আমরা রপ্ত করতে পারবো। আমি এটা একটু এই এই জিনিসটা একটু মুছে দেই আপাতত, কারণ হলো আমরা ওভারঅলটাও আপাতত দেখবো না। আমি ওইটা দুইটা জিনিসকে নিয়ে নেই পুরো আনসারটা সুবিধার্থে। ওকে, তাহলে এখানে দেখেন, আপনি শুরুটা করলেন কি, অ্যামং দ্য সিলেক্টেড কান্ট্রিজ। এখানে গ্রাফটা এটা হচ্ছে, এইখানে তো কান্ট্রিজ এর ক্ষেত্রে, কিন্তু যে কোনো অন্য যে কোনো গ্রাফ শুরুতে একটা শুরুর বিষয়টা দিবেন এভাবে, এজ ইজ এক্সিবিটেড, এজ ইজ এক্সিবিটেড। এই কথাটা দিয়ে শুরু করবেন, হ্যাঁ। আচ্ছা, এজ ইজ এক্সিবিটেড যেমনটা প্রদর্শিত হয়, তারপরে আপনি তথ্য তথ্য দেওয়া শুরু করলেন। এখন তথ্য অনেক ভাবে দেওয়া যায়, আমরা এই আনসারটা পড়ি এবং আমি দেখাই দিই কিভাবে স্যাম্পল আনসার পড়বেন, এটাও দেখাই দেব। অ্যামং দ্য সিলেক্টেড কান্ট্রিজ মানে এখানে 4টা দেশ আছে। এখন মনে করেন এই কথাটা আপনার আমার মাথা থেকে কখনো নাও আসতে পারে, আমরা এইভাবে শুরু নাও করতে পারি, আমরা অন্যভাবে শুরু করি। এমন এমন কথাটা নাই আসলো, তাহলে আমরা সরাসরি শুরু করলাম এর মধ্যে কার্বন ডাই অক্সাইড এমিশনস পার পার্সন ইন দ্য ইউকে, তার মানে আমাদের এটা হচ্ছে সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা একটা সাবজেক্ট চিহ্নিত করবো, অর্থাৎ এখান থেকে যে তথ্যটা আমরা দিতে চাই সেটা ঠিক করব। তারপরে ওই যে কম্প্যারিজন, ওয়ার দ্য হাইয়েস্ট, ওয়ার দ্য হাইয়েস্ট থ্রু আউট দ্য 4 decades, পুরো সময় জুড়ে খেয়াল করে দেখেন সব সময় ইউকেটা হাইয়েস্ট ছিল, কখনো ইউকের যদি বেশি ছিল না। yet said emissions were on the decline, তারপরেও দেখা যাচ্ছে, সেট মানে এখানে দেখা যাচ্ছে আর কি, বলা হচ্ছে emissions were on the decline, সংখ্যাটি ডিক্লাইনের দিকে ছিল। এখানে বিভার্ব সেন্টেন্সের অনেকগুলো স্ট্রাকচার আছে, বিভার্ব দিয়ে আপনি লিখতে পারেন। দা এখানে বলে অন দ্য রাইজ, অন দ্য রাইজ, অন দ্য ওকে, অন দ্য ডিক্লাইন ইন 1967, তার মানে কি প্রথমে এই সময়ে কি ছিল, the average emissions per person were nearly 11 metric tons. এবারে এমিশন কি ছিল, প্রায়, ওই যে প্রায় নিয়ারলি কথাটা আমাদের এখানে ছিল, নিয়ারলি নিয়ারলি যে নিয়ারলি কত ছিল, 11 মেট্রিক টন, কারণ এখানে পুরোপুরি না মানে হুবহু না, বাট কিন্তু বাই 2007, 2007 এর আগে দ্যাট হ্যাড ফলেন টু রাফলি 9 মেট্রিক টন। এই যে এটা রাফলি, এখানেও আরেকটা ওয়ার্ড এখানে এড করেন, রাফলি, রাফলি মানেও প্রায়। ওকে, 9 মেট্রিক টনস। সামওয়াট সিমিলারলি, কিছুটা, সামওয়াট মানে কিছুটা, সিমিলারলি the average carbon dioxide emission even were almost 9 metric tons per person in 1997, yeah 67, এখানে almost 1980, the average emissions in Sweden were almost, the emissions spiked, spiked মানে হচ্ছে আমরা
আমাকে দেখা যাচ্ছে কিনা আমি আহ দেখি একটু। আমরা আমাদের শৈশবে একটা হেয়ার স্টাইল খুব জনপ্রিয় ছিল, এরকম করতাম, খাড়া করা। হ্যাঁ, তাহলে স্পাইক মানে কি? দেখেন, এটা হচ্ছে নর্মালি বাড়ে নাই, অনেক বেশি বেড়েছিল, তাহলে বলতে হবে স্পাইকড বলা যাবে। তাহলে আমরা যদি এটা না বলি তাহলে কি বলতে পারি? ইনক্রিজড বলতে পারি এখান থেকে। ইনক্রিজড। ওয়েন্ট আপ বলতে পারি, রাইজ বলতে পারি, গ্রো, রাইজের পাস্টে দিলাম রোজ, গ্রো। স্পাইকড, spiked to nearly 11, এই যে however টা আমি পরে বলতেছি, to nearly 11 metric tons in 1977, অথবা to above 10 metric। জি জি। বলেন বলেন ওকে, শার্প ইন ডিক্রিজ বল, শার্প ইনক্রিজ। শার্প ইনক্রিজ বললে মানে ভার্বটাকে আপনি এটা শার্প ইনক্রিজ বললে ইজ দিয়ে বলতে হবে, দেয়ার ওয়াজ। আর এটা যেহেতু পুরো সবগুলো সাল অতীতে, সো আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারবো কোনো কোনো ক্ষেত্রে। বাই 2007 that had fallen to roughly 9 metric tons, somewhat similarly the average, এটা আছে এখানে আছে, emissions spiked to nearly 11 metric tons in 1977, though from here, যদিও সেখান থেকে, from there, emissions continuously fell, ধারাবাহিকভাবে নেমেছিল। এই অ্যাডভার্বের ব্যবহারটা ইম্পর্টেন্ট, আমি অ্যাডভার্ব গুলো দেখেন, অ্যাডভার্ব গুলো লাগবে, বাড়া বা কমে যাওয়ার গতিটা লাগবে আমার। ড্রপিং টু জাস্ট 5.5 মেট্রিক টনস ইন 2007, ডেটা ইনপুট করতে হবে, সাল দিতে হবে, অ্যাডভার্ব দিতে হবে। তাহলে একটা সেন্টেন্সে আমার কি কি থাকবে? ভার্বটা থাকবে ইনক্রিজ নাকি ডিক্রিজ, এটা লাগবে। প্রথম কাজ হচ্ছে তাহলে কি আমার ভার্ব লাগবে। ভাই এখানে না, একটু একটু নিচে লিখি। প্রথমে কি দিতে হবে? ভার্ব, অর্থাৎ বেড়েছে নাকি কমেছে। তারপরে কি দিতে হবে? ডেটা, কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে বা কোথায় গিয়ে ঠেকেছে। তারপরে দিতে হবে ইয়ার, সাল দিতে হবে বা ইয়ার দিতে হবে। এর মাঝখানে ভার্বের পরেই আরেকটা জিনিস দিতে হবে, সেটা কি? অ্যাডভার্ব। ডেটা, ইয়ার্স, এই চারটা জিনিস মোটামুটি দেওয়া লাগবে আমাদের মেইন ইয়েতে। হুম, একটা একটা ইনফরমেশন, পিস অফ ইনফরমেশনে। তাহলে আমরা একটা বডি বানাইলাম কয়টা লাইন দিয়ে? দুইটা লাইন দিয়ে, আরো দুইটা লাইন দিয়ে আরেকটা বডি। কনভার্সলি মানে বিপরীত দিকে, অন্যদিকে, both Italy's and Portugal's carbon dioxide emissions per person increased between 1967 and 2007. বেড়েছিল, কমে নাই। হ্যাঁ, ইটালির কার্বন ডাইঅক্সাইড এমিশনস নিয়ারলি ডাবলড। ইটালির কার্বন ডাইঅক্সাইড কি ছিল? এ ছিল 4 থেকে একটু বেশি, আর হয়েছে 8 এর একটু নিচে। তো দেখা যাচ্ছে যে প্রায় ডাবল করে, এই জন্য নিয়ারলি কথাগুলো ইম্পর্টেন্ট, মানে এস্টিমেশন কথাগুলো ইম্পর্টেন্ট। নিয়ারলি ডাবলড এন্ড এন্ডিং এট মানে লাস্টে যখন শেষ হবে, আপনি কমপ্লিটিং বা ফিনিশিং বা এন্ডিং এট অলমোস্ট 8 মেট্রিক টনস 4 ডিকেডস লেটার, প্রথম থেকে 4 বছর পরে, 4 দশক পরে। পরে পর্তুগালস কার্বন ডাইঅক্সাইড এমিশনস হাউএভার, আচ্ছা হাউএভার এর এই যে মাঝখানে ব্যবহারটা বলি, সে এটা নর্মালি এখানে বসবে, কিন্তু কিন্তু আমরা অনেক সময় কথার মানে সেন্টেন্স দুইটার মাঝখানে কিন্তু না বলে পরের সেন্টেন্সে মাঝখানে কিন্তু বলি। যেমন বলেন, যেমন ধরেন, গতকাল আমাদের সবাইকে খেলতে ডেকেছিল আমার বন্ধু রিয়াদ, পরে সে কিন্তু আসে নাই। সে কিন্তু আসে নাই, কিন্তু এটা আমরা নর্মালি কিভাবে বলি? কিন্তু সে নিজেই আসে নাই, সে নিজেই কিন্তু আসে নাই, সে সে কিন্তু আসে নাই। তো ইংরেজিতে যখন আমরা এই কনজাংশন
বা কানেক্টরটাকে সাবজেক্টের পরে ব্যবহার করব, ভার্বের আগে, তখন দুইটা কমা দিয়ে মাঝখানে বসাবো। এই যে দেখেন, পর্তুগালস এমিশনস নিয়ারলি কোয়াড্রাপলড, মানে কি চার গুণ হয়েছিল। তাহলে চার গুণ হওয়ার ইংরেজিকে কোয়াড্রাপলড, এটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। দ্য পার ক্যাপিটা অ্যাভারেজ, এটা ওই যে একজন বলেছিলেন পার ক্যাপিটা ইন 1967 ওয়াজ জাস্ট 1.5 মেট্রিক টনস। কত, 1967 সালে ছিল, বাট in 2007 বা 2007 the emissions had reached 5.5 metric ton. রিচের পরে প্রিপোজিশন আসে না, টু বসে না। 5.5 মেট্রিক টনস, ম্যাচিং সুইডেনস অ্যাভারেজ, সুইডেনের অ্যাভারেজকে ম্যাচ করেছিল। এখন এটা জাস্ট একটা অ্যাপ্রোচ, আরো অনেক ভাবে এই রাইটিং টাস্কটা লেখা যাবে। আমি এই রাইটিংটা মানে এই লাইন গ্রাফেরই আরেকটা স্যাম্পল আনসার দিব, মানে আপনাদেরকে গ্রুপে, এখানে অবশ্য অ্যাড করা হয়নি, বাট আমি দিব। সো এখানে এখন কি করবেন আপনারা এই মুহূর্তে? প্রথম কাজ, আপনি জাস্ট এই যে আমি দেখেন আপনাকে দেখাই দিলাম যে তথ্যগুলো কিভাবে সাজালো, হ্যাঁ। এইখানে একটা লাইন পড়বেন, আর এখানে এই লাইন, এখানে একটা লাইন পড়বেন, আর এখানে এই লাইনে গিয়ে যে জায়গা থেকে এই কথাটা বলেছে সেটা দেখে দেখে খাতায় তুলবেন। এরকম 5টা আনসার আপনি জাস্ট দেখে দেখে তুলেন, আপনার মোটামুটি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, আপনি লেখা শুরু করতে পারবেন। এখন আপনি লেখা শুরু করবেন, মনে করেন এইটা লিখবেন। আপনার হিসাবটা হইলো আপনি মিনিমাম 150টা ওয়ার্ড লিখবেন, বা হাইয়েস্ট 200টা ওয়ার্ড লিখবেন। এই 200টা ওয়ার্ডের মধ্যে আপনি এটাকে সীমাবদ্ধ রাখবেন। এখন সব লাইন গ্রাফ কি শুধু এরকম হবে না, পেঁচানো থাকবে, যে এটাও আছে, আরো দুই একটা লাইন গ্রাফ থাকবে। ধরেন 10টা যদি লাইন গ্রাফ আপনি পড়ে নেন, তাহলে যত ধরনের প্রশ্ন বা যত ধরনের কথা আপনার বলতে হবে সব চলে আসবে আপনার পড়ার মধ্যে। ধরেন এটা নিয়ে যদি আপনাকে লিখতে বলি, এখন আপনি কিভাবে লিখবেন? লন্ডন আন্ডারগ্রাউন্ড স্টেশন প্যাসেঞ্জার্স, তাহলে এটা একটা সংখ্যা, আমরা বললাম দ্য নাম্বার অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড স্টেশন প্যাসেঞ্জার্স ওয়াজ 100। কবে? যখন, তাহলে এখানে টাইম 6টা থেকে 22টা পর্যন্ত। when it is 6 o'clock, যখন এটা 6টা বাজে। after that the number rocketed মানে বেড়েছিল to 400 in next 2 hours, পরের 2 ঘন্টায়। এটা দেখেন হাইয়েস্ট, এই জন্য বলবো which was the বা which is the highest among all the figures, সকল ফিগারের মধ্যে এটা ছিল সর্বোচ্চ। বুস্টেড আপ টু, ইয়েস, বুস্টেড আপ টু দেওয়া যাবে। however the number again ফলের পাস্ট হচ্ছে ফেল in the next 2 hours to under 200 বা 175 দিয়ে দেন। 50 এবং 175 হবে না, এটা হবে ধরেন 3 ভাগ করলে হবে 13, 26, ধরেন, হ্যাঁ 180 ধরেন, 80 হয়ে গেল, হ্যাঁ। এরপরে কি আবার বলবেন বেড়েছিল, আবার বলবেন নো, বলেন যে আফটার দ্যাট বা ফার্দার মোর দ্য নাম্বার fluctuated between 10 and 16 o'clock to went down to where it started, যেখানে এটা শুরু হয়েছিল, বা 100 again। তারপরে আরেকটা কানেক্টরস দিবেন, সেটা কি? কানেক্টরস কয়টা ছিল? এই যে এখানে, হ্যাঁ। দেন subsequently, then furthermore, then the figure experienced a, এখানে একটা সেন্টেন্স আমি লিখি একটু ভিন্ন ভাবে। the figure experienced a quick growth, একটা কুইক গ্রোথ টু, ওইটা মনে করেন যে 350 থেকে 400-র মধ্যে হচ্ছে 390 অ্যাপ্রক্সিমেটলি।
দেখেন, শিওর না হইলে কোন ওয়ার্ড গুলো ব্যবহার করবেন? অ্যাপ্রক্সিমেটলি কত? 385। কোন সময়? এট 18 o'clock। আমরা জানি টাইম অনুযায়ী, হ্যাঁ। র্যাপিডলি ইনক্রিজ বলতে পারেন, ইয়েস। আর এখানে হবে দ্য ফিগার এক্সপেরিয়েন্সড এ র্যাপিড গ্রোথ বা র্যাপিড ইনক্রিজ টু অ্যাপ্রক্সিমেটলি 385 এট অত ক্লক। আবার নেমে গেছে ভাই, কি ঝামেলা! বিফোর গোয়িং ডাউন। এখন দেখেন এই যে ধুম করে কমে যাওয়া, এটাকে বলে বিফোর প্লামেটেড। বিফোর প্লামেটেড টু কত? 150, 125-এ, নিয়ারলি 125 at 20। অথবা বলতে পারেন ইন দ্য নেক্সট 2 hours when it's okay 20 o'clock। এরপরে আপস এন্ড ডাউনস, ফলোড এন আপওয়ার্ড ট্রেন্ড, ফলোড এন ডাউনওয়ার্ড ট্রেন্ড বলতে পারেন, সমস্যা না। তারপরে লাস্টে বললেন যে ইন দ্য লাস্ট 2 hours দ্য দ্য ফিগার, সংখ্যাটাকে বললেন লাস্ট 2 hours, ইন দ্য লাস্ট 2 hours the figure saw an up and down to finish, শেষ করতে কততে? at just below, just below কত? কত? just below 150 passengers। এই যে মোটামুটি একটা একটা করে তথ্য ধরবেন, একটা একটা করে আনসার করবেন, এইভাবে এইটা একটু লিখবেন। তবে এটা লেখার আগে আপনারা হচ্ছে কেমব্রিজ থেকে খুঁজে খুঁজে যে সকল লাইন গ্রাফ পাবেন, ওই লাইন গ্রাফের আনসার পাবেন কেমব্রিজের পিছনে, মানে শেষ পাশে আনসার আছে। ওগুলো দেখবেন, মানে ব্যান্ড স্কোর দেওয়া আছে, ওগুলো খুবই, ওইটা কিন্তু জেনুইন ব্যান্ড স্কোর 6.57, এগুলো পড়বেন। 9 মানে হইলে না পড়তে পারেন না, কারণ 9 মানে আমাদের পক্ষে লেখা সম্ভব না। তারপরে একটু পড়ে দেখলেন যে 9 মানে আসলে কেমন। এইভাবে একটু লেখা শুরু করতে পারেন। এখন আমাদের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমি এখন সামারি করি। সামারি করতে আমাদের এখন অ্যাপ্রোচটা বলে দিই, প্রথম কাজ আমাদের কি কি। প্রথম কাজ হলো আমরা এরকম লাইন গ্রাফ 5 থেকে 10টা ভালো করে আনসার পড়বো। আনসার পড়ার সময় প্রত্যেকটা সেন্টেন্স যখন পড়বো তখন লাইন গ্রাফের দিকে তাকাবো, কোন অংশ থেকে এই কথাটি বলা হলো, এবং এভাবে আমি এই রকম ট্রেন্ডকে লেখার জন্য কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাটা হয় সেটাও রপ্ত করে নিব। এরপরে এটা লেখার জন্য প্রয়োজনীয় ওয়ার্ডস যেগুলো আছে এখানে আমরা শিখে নিব। বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে সেগুলো শিখে নিব, বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আছে সেগুলো শিখে নিব। এরপরে আমি নিজে একটা আনসার লিখবো, লিখে আমাকে একটু পাঠাবেন। আমাকে প্লিজ আপনারা পাঠালে একটু টাইপ করে পাঠিয়ে দিয়েন। মোবাইলে টাইপ করলেও হবে, আমি সাথে সাথে আহ, মানে ডক ফাইলে নিয়ে আমি কারেকশন করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন তো লাইন গ্রাফ নিয়ে আমরা যে কথাগুলো বললাম এর বাইরে আর কি কি মনে হয় আপনার জানা দরকার, বা আপনি কোন কোন বিষয়গুলো আপনাকে একটু কনফিউজ করে ফেলেছে, আপনি একটু বলেন। আর আমাদের আনসার তো এখানে আছে, ওভারঅল আনসারটা কি ছিল, পুরো আনসারটা আমরা দিয়ে দিয়েছি আপনাদের ইতোমধ্যে। আনসারটা একটু পড়বেন। আমি এই কোয়েশ্চনেরই আরেকটা স্যাম্পল আনসার এখনই পাঠাবো ক্লাস শেষে, আপনাদের বক্তব্য শুনতে চাই। রেকর্ডিং অফ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, পরে আপনার সব বক্তব্য শুনবো।